মানুষ এই পৃথিবীর শ্রেষ্ঠ জীব এবং মানুষের জীবন এক আজব রহস্য দিয়ে মোড়া। আভ্যন্তরীণভাবে পৃথিবীর প্রতিটি মানুষ একই রক্তে মাংসের সৃষ্টি, কিন্তু বাহ্যিকভাবে প্রতিটি মানুষের চরিত্র, দৃষ্টিভঙ্গি, চেহারা, ভালো লাগা, মন্দ লাগা, রুচিবোধ, স্বভাব আরও বিভিন্ন দিক থেকে সম্পূর্ণ ভিন্ন ধরনের হয়ে থাকে। এই কারণে মানুষের জীবন হলো বৈচিত্র্যময়। প্রতিটি মানুষের জীবনের কাহিনী আলাদা আলাদা, এবং ভালো কাজ হোক আর মন্দ কাজ হোক, এই পৃথিবীতে মানুষ পারে না এমন কোনো কাজ নেই। তো একটা মানুষ জীবনে কি করবে না করবে, কি হবে না হবে, এটা বেশিরভাগটাই পরিচালনা করে মানুষের মাথার ভিতর থাকা এক সুপার কম্পিউটার প্রসেসর, যা হলো আমাদের মস্তিষ্ক। এই মস্তিষ্কই আমাদের বিভিন্ন মানুষের জীবনে বিভিন্ন বৈচিত্র্য নিয়ে আসে। এবার আপনি এটা জানলে অবাক হবেন যে এই মস্তিষ্ককে আমরা পরিচালনা করতে পারি বিভিন্ন সাইকোলজিক্যাল ফ্যাক্টস, মানে কিছু মনস্তাত্ত্বিক তথ্য দ্বারা। এবার একটা কথা জানুন, আজ আমরা যারা নেটওয়ার্ক মার্কেটিং করি এবং যখন আমরা কোনো মানুষকে জয়নিং এর জন্য ফলো আপ করি, তখন সামনে থাকা সেই মানুষটির সাইকোলজি স্টাডি করা অত্যন্ত প্রয়োজন। এবং আপনি যদি সেই মানুষটির সাইকোলজি স্টাডি করে ফেলতে পারেন, তাহলে আপনি খুব সহজেই তার জয়নিংটা তুলে ফেলতে পারবেন। আপনি জানেন নেটওয়ার্ক মার্কেটিং একটা চূড়ান্ত সেলস প্রফেশন, এবং যারা অত্যন্ত তুখোড় সেলস পারসন তারা অন্য মানুষের সাইকোলজি খুব সহজেই স্টাডি করতে পারেন। এবং আপনি এটা জানলে অবাক হবেন যে এই সাইকোলজিক্যাল স্টাডি যদি কিছুটা প্র্যাকটিস করেন, তো আপনিও আয়ত্ত করতে পারবেন। তো বন্ধু, আজকে আমি এই ভিডিওতে এমন 12টা সাইকোলজিক্যাল ফ্যাক্ট আপনাদের কাছে তুলে ধরবো, যার মধ্যে কিছু কিছু ফ্যাক্ট আপনার নিজেকে পরিবর্তন করতে কাজে আসবে এবং কিছু কিছু ফ্যাক্ট অন্য মানুষের সাইকোলজিকে আয়ত্ত করার কাজে আসবে, যা আপনার নেটওয়ার্ক মার্কেটিংয়ে ফলো আপ করার ক্ষেত্রে বহুত উপকার হবে। তো চলুন শুরু করা যাক। ফ্যাক্ট নাম্বার 1, মিউজিক চেঞ্জেস পারসেপশন। সঙ্গীত ধারণার পরিবর্তন করে। আমরা সবাই জানি মিউজিক আমাদের মুড বা মেজাজ পরিবর্তন করার জন্য এক বিশেষ শক্তিশালী ভূমিকা পালন করে। যেখানে আপনি অত্যন্ত উদ্যমী একটি গান শুনে নিজেকে মোটিভেট রাখতে পারেন বা নিজেকে মোটিভেট অনুভব করাতে পারেন, সেখানে আবার একটি স্যাড সং মানে বিরহের গান আপনাকে দুঃখ এবং বিষণ্ণতা অনুভব করাতে পারে। আপনি কি ধরনের সঙ্গীত শুনতে চাইছেন, এটা সম্পূর্ণ প্রভাব ফেলে যে আপনি এই দুনিয়াকে কোন দৃষ্টিভঙ্গি দিয়ে দেখছেন। 2011 সালে কিছু মানুষকে টাস্কের মাধ্যমে একটা পরীক্ষা নেওয়া হয়েছিল, যেখানে ওনাদেরকে বিভিন্ন ধরনের গান শুনতে শুনতে একটি কাগজের মধ্যে হ্যাপি এবং স্যাড মুখের ইমেজগুলোকে টিক করার জন্য দেওয়া হয়েছিল। ফলাফলে দেখা গেল যারা স্যাড মিউজিক শুনছিলেন, ওনাদের মধ্যে বেশিরভাগ মানুষ স্যাড ফেসগুলোর উপরেই টিক দিচ্ছিলেন, যেখানে হ্যাপি মিউজিক যারা শুনছিলেন ওনারা হ্যাপি ফেসগুলোর উপরেই টিক দিচ্ছিলেন, যাকে পারসেপচুয়াল এক্সপেকটেশনস মানে উপলব্ধিযোগ্য প্রত্যাশা নাম দেওয়া হয়। দেখুন, আপনি নিজের কানে যা যা শুনতে থাকেন, আপনার মস্তিষ্ক আপনার চোখের দ্বারা সেই একই জিনিস দেখতে শুরু করে। এই কারণে ব্যায়াম করার সময় এনার্জেটিক মিউজিক খুব কার্যকারী হয়ে ওঠে এবং সফট মিউজিক আপনাকে ফোকাস করার জন্য সাহায্য করে থাকে। তো বন্ধু, আপনি কি ধরনের গান শুনতে পছন্দ করেন আমাকে কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন। নাম্বার 2, ডানিং ক্রুগার এফেক্ট। ডানিং ক্রুগারের প্রভাব। 1999 সালে দুজন সোশ্যাল সাইকোলজিস্ট মানে সামাজিক মনোবৈজ্ঞানিক আবিষ্কার করলেন বুদ্ধিমান মানুষেরা সবসময় নিজেদের বিলো অ্যাভারেজ পার্সনের মতো ট্রিট করেন। ওনারা কখনো নিজেদেরকে অন্যদের থেকে বেশি স্মার্ট মনে করেন না, সেখানে অপরদিকে অ্যাভারেজ আইকিউ থাকা মানুষেরা তার বিপরীত কাজ করেন। তারা সবসময় মনে করেন তারা অন্যদের থেকে একটু বেশি স্মার্ট। যদি আপনি এমন কোনো মানুষের সঙ্গে সঙ্গ নেন যিনি সবসময় প্রতিটি কথায় নিজেকে অন্যদের থেকে শ্রেয় বলে মনে করতে চান, যা ওনারা দেখাতে চান যে উনি কতটা স্মার্ট, তো আপনাকে বুঝে নিতে হবে এটা কেবলই একটা ডানিং ক্রুগারের প্রভাব। আসলে উনি এত বুদ্ধিমান নন যা উনি নিজেকে প্রকাশ করার চেষ্টা করছেন, কারণ অত্যন্ত বুদ্ধিমান একজন মানুষ কখনোই তাদের নিজের শিক্ষা বা জ্ঞানের জন্য স্যাটিসফাইড হন না। ওনারা সবসময় নিজের অ্যাবিলিটির জন্য প্রশ্নবোধক চিহ্ন দিয়ে রাখেন, কারণ ওনারা মনে করেন ওনারা আরও ভালো কাজ করতে পারেন। নাম্বার 3, সিঙ্গিং রিডিউস অ্যাংজাইটি। গান গাওয়া দুশ্চিন্তা কমায়। কল্পনা করুন আপনি গাড়ি চালিয়ে কোথাও একটা প্রোগ্রামে যাচ্ছেন, সেখানে আপনাকে একটা খুব গুরুত্বপূর্ণ প্রেজেন্টেশন শেয়ার করতে হবে। তো সাধারণভাবেই আপনি উদ্বিগ্ন হয়ে পড়বেন এবং নার্ভাস ফিল করবেন। তো সেই মুহূর্তে আপনি নিজেকে কিভাবে প্রস্তুত রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো সাইকোলজি বলছে যে সেই মুহূর্তে আপনি যদি আপনার কোনো ফেভারিট গান চালান এবং সেই গানটি আপনি নিজেই গুনগুন করে গাইতে থাকেন, তো এই নার্ভাস পরিস্থিতি থেকে আপনি বেরিয়ে আসতে পারেন।
এবার আপনি হয়তো ভাবছেন এটা কিভাবে সম্ভব। হ্যাঁ, এটা সম্ভব, কারণ গান গাইবার সময় আমাদের মস্তিষ্কে এন্ডোরফিনস এবং অক্সিটোসিন নির্গত হতে থাকে, যা খুব তাড়াতাড়ি আমাদের স্ট্রেস লেভেলকে কমিয়ে দিতে সাহায্য করে এবং আপনার মুড সঠিক জায়গায় নিয়ে আসে। এছাড়াও এটা আপনার হার্ট রেট এবং কর্টিসল লেভেলকে লো করে দেয়, যার ফলে আপনি কনফিডেন্স অনুভব করতে থাকেন। নাম্বার 4, পাওয়ার অফ সাইলেন্স, নীরবতার শক্তি। মনে করুন আপনি একটি কনভারসেশনে আছেন, আপনি চাইছেন কনভারসেশনটা এগিয়ে যাক, কিন্তু আপনি বুঝে উঠতে পারছেন না আপনি কি কথা বলবেন। তো এটার একটা খুব সহজ উপায় আছে। আপনি আপনার সামনে থাকা ব্যক্তিকে কোনো একটা প্রশ্ন করুন, তারপর উনি যখন উত্তর দিতে শুরু করবেন আপনি শুধু তার সঙ্গে আই কন্ট্যাক্ট বজায় রাখুন। তো আপনার সামনে থাকা ব্যক্তি এই নীরবতাকে শেষ করার জন্য কোনো না কোনো কথা অবশ্যই বলতে থাকবে। একটা স্টাডিতে দেখা গেছে যখন কোনো মানুষ আপনার সামনে মুক্ত হওয়ার জন্য প্রচেষ্টা করতে থাকেন এবং নিজের অনুভূতিকে লুকিয়ে রাখার চেষ্টা করেন, এই সময় ওনার কাছ থেকে ইনফরমেশন বার করার জন্য একটাই উপায়, তখন শুধু ওনাকে একটা প্রশ্ন করুন এবং কিছুক্ষণের জন্য নীরব হয়ে যান। কারণ কোনো কনভারসেশন চলার সময় নীরবতা কেউ পছন্দ করে না, ফলে এই নীরবতাকে এড়িয়ে যাওয়ার জন্য উনি ইনফরমেশন শেয়ার করতে থাকেন এবং আপনাকে ক্রস প্রশ্ন করতে শুরু করেন, যা আলটিমেটলি এই কনভারসেশনকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। নাম্বার 5, প্লেইং ডাম্ব। যদি আপনি কারো সামনে আপনার একটি গুড ইমপ্রেশন তৈরি করতে চান, তো এমন একটা টপিক নিয়ে কথা বলুন যা আপনার সামনে থাকা মানুষটির ভীষণ পছন্দের এবং সেটা ওনার থেকে শেখার চেষ্টা করুন। একটা উদাহরণ দিই, ধরুন আপনি এমন একজনের সাথে কথা বলছেন তার গাড়িতে ভীষণ ইন্টারেস্ট। হতে পারে গাড়ি সম্বন্ধে আপনারও অনেক নলেজ আছে, কিন্তু মানুষের সামনে আপনি এমন ব্যবহার করুন যাতে মনে হয় যে আপনার নলেজ তার থেকে অনেক কম এবং ওনাকে প্রশ্ন করুন, যা সামনের মানুষটিকে অনেক বেশি কনফিডেন্ট এবং স্মার্ট দেখাবে এবং সে আপনার সাথে কথা বলতে অনেক বেশি ইন্টারেস্ট দেখাবে, কারণ উনি যে বিষয়ের উপর কথা বলতে চাইছেন সেটা জানার জন্য আপনি ইন্টারেস্ট দেখাচ্ছেন, যা আপনাকে একজন লাইকেবল পার্সন তৈরি করে। দলাই লামা বলেছেন, যখন আপনি কথা বলেন তখন আপনি সেই কথাগুলি বলেন যা আপনি আগে থেকে জানেন, কিন্তু যদি আপনি শোনেন তাহলে আপনি নতুন কিছু শিখতে পারেন। নাম্বার 6, দ্য স্নেক ম্যান। মনে করুন আপনি কোনো এক জায়গায় লাঞ্চ অথবা ডিনারে কারোর সাথে মিট করতে গেছেন। সেখানে আপনি কোনো গ্রুপের সঙ্গে থাকুন বা কোনো শুধু একজন ব্যক্তির সঙ্গে থাকুন, তখন যদি আপনার মনে হয় এখানে কোনো কনফ্লিক্ট বা মতবিরোধ হতে চলেছে, আপনাদের কনভারসেশন যেরকম এগোচ্ছে সেখানে কোনো লড়াই শুরু হতে পারে, তো তখন এই পরিস্থিতিকে এড়িয়ে যাওয়ার জন্য আপনি আপনার সামনে থাকা খাবার খেতে শুরু করুন। কারণ মনোবিজ্ঞানীদের মত অনুযায়ী খাওয়া একটি চার্মিং অ্যাক্টিভিটি, মানে শান্ত কার্যকলাপ। যখন মানুষ কোনো কিছু খায় তখন বাকি লোক সেই পরিবেশে নিজেকে কমফোর্টেবল ফিল করে। তাই যখনই আপনার মনে হবে যে আপনার মধ্যে কেউ একজন অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে বা এক্ষুনি তর্কাতর্কি শুরু হতে চলেছে, তো সেই মানুষের কাছে গিয়ে তাকে কিছু খাওয়ার অফার করুন। এই মুহূর্তে একটা ছোট চকলেটও আপনার ভালো একটি রিলেশনশিপ তৈরি করতে সাহায্য করতে পারে। নাম্বার 7, ফর্মিং এ হ্যাবিট। একটি অভ্যাস গঠন করুন। আপনি কি কখনো ভেবেছেন একটা হ্যাবিট মানে একটি অভ্যাস গড়ে তুলতে কত সময় লাগতে পারে? প্রথমে এটাই জানা যেত যে যে কোনো অভ্যাসকে গড়ে তুলতে একটা মানুষের ন্যূনতম 21 দিন সময় লাগে, কিন্তু একটি নতুন সাইকোলজিক্যাল পরীক্ষা দ্বারা জানা গেছে যে কোনো একটি অভ্যাস গড়ে তুলতে 66 দিন সময় লাগে। তো যে সমস্ত মানুষ এটা ভেবে তাদের নতুন হ্যাবিট বা তাদের নতুন অভ্যাস তৈরি করা শুরু করেন যে 21 দিন পরে তাদের সেটি অভ্যাসে পরিণত হবে, তারপরে যখন সেটি 22 দিনের মাথায় ফেল হয়ে যায়, তখন সেই ব্যক্তি হতাশ অনুভব করে এবং সে ছেড়ে বেরিয়ে যায়। রিসার্চ অনুযায়ী আপনি যদি 66 দিনকে 3টি ভাগে ভাগ করে দেন, তো শুরুর প্রথম 22 দিন আপনার ভীষণ আনকমফোর্টেবল ফিল হবে। পরের 22 দিন আপনি কিছুতেই এই পরিস্থিতিকে সহজে সামলে উঠতে পারবেন না, আপনি অলমোস্ট ছেড়ে বেরিয়ে যাবেন। কিন্তু শেষের 22 দিনের পরে আপনি একটা মোমেন্টাম বা গতি পেয়ে যাবেন, যার ফলে সেই অভ্যাসটি আপনার মাইন্ড এবং বডির সাথে কানেক্ট হয়ে যাবে এবং আপনার রুটিনে এসে যাবে। আপনি সফলতার সঙ্গে একটি অভ্যাস গড়ে তুলতে পারবেন। নাম্বার 8, কল পিউপিল বাই দেয়ার নেম। মানুষকে তাদের নামে ডাকুন। মনোবিজ্ঞানীরা মনে করেন একটি মানুষ তাদের নামটা শুনতে সব থেকে বেশি পছন্দ করেন, কারণ আমাদের প্রতিটি মানুষের কাছে আমাদের নামটা ভীষণই গুরুত্বপূর্ণ। তো যখনই কেউ আপনার নামটা মনে রাখে তখন আপনি নিজের গুরুত্বটা অনুভব করতে পারেন। আপনি দেখে থাকবেন ঠিক একইভাবে যখন আপনার নাম কেউ ভুলে যায় তখন আপনি অপমানিত বোধ হতে থাকেন। তো কোনো এক ব্যক্তির সামনে নিজেকে লাইকেবল পারসন বা পছন্দসই ব্যক্তি তৈরি করার জন্য গুরুত্বপূর্ণ হলো কনভারসেশন চলাকালীন
আপনি সামনে থাকা ব্যক্তির নামটা মাঝে মাঝে ব্যবহার করতে থাকুন, যার ফলে সেই ব্যক্তি নিজের গুরুত্বটা অনুভব করতে পারবে এবং সে আপনার সঙ্গে আরও কমফোর্টেবল অনুভব করতে শুরু করবে। নাম্বার 9, মাল্টিটাস্কিং। একত্রে অনেকগুলো কাজ। আপনার কি মনে হয় আপনি মাল্টিটাস্কিং করতে পারবেন? নিউরোসায়েন্স মানে স্নায়ুবিজ্ঞানের মত অনুযায়ী আমাদের মস্তিষ্ক একই সময়ে শুধু একটা বিষয়কেই ফোকাস করতে পারে। অনেক সময় আপনি যখন একই সাথে দুটি কাজ করতে থাকেন তখন আপনি মনে করতে পারেন যে আপনি মাল্টিটাস্কিং করছেন। আসলে আপনার ব্রেন খুব তাড়াতাড়ি সেই দুটো বিষয়ের উপর ফোকাস স্থানান্তরিত করতে থাকে। আপনি দেখে থাকবেন আমরা হাঁটতে হাঁটতে একে অপরের সাথে কথা বলতে থাকি, কারণ এই আচরণটি আমাদের অটোমেটিক বা অটো পাইলট মোড দ্বারা চলতে থাকে। সেখানে এমন একটা টাস্ক যেখানে আপনাকে অনেক বেশি ফোকাস করতে হয়, কনসেন্ট্রেট করতে হয়, সেখানে আপনি দুটো কাজ একসাথে করতে পারবেন না। একটা উদাহরণ দিই, বই পড়তে পড়তে টিভি দেখা। এখানে আপনার মনে হতে পারে আপনি দুটি কাজ একসাথে করছেন, কিন্তু তা নয়। আসলে একটা নির্দিষ্ট সময়ে আপনার ফোকাস হয় বই পড়ার মধ্যে থাকে আর নয় টিভি দেখার মধ্যে থাকে। সুতরাং আপনি যখন যে কাজটা করছেন একটা কাজকেই মন দিয়ে করুন। নাম্বার 10, প্রোভাইড এ চয়েস। একটি পছন্দ প্রদান। যদি আপনি চান যে আপনার সামনে থাকা ব্যক্তি একটা ডিসিশন বা সিদ্ধান্ত নিক যা আপনার আনুকূল্যে হবে, তো খুব সাধারণভাবে তাকে একটি অপশান দিন যেটা আপনার সিদ্ধান্তের আনুকূল্যে হবে। একটা উদাহরণ দিই, যদি কেউ তার বাচ্চাকে পড়তে বসানোর জন্য বলতে হয় তো তাকে সাধারণভাবে যাও পড়তে বসো এই কথা না বলে তাকে অপশান দিন, চলো পড়তে বসার সময় হয়ে গেছে, প্রথমে বাংলা পড়বে না ইংলিশ পড়বে। যখন সে বাচ্চা কোনো চয়েস নেবে তখন সে অনুভব করবে যে সে নিজে ডিসিশনটা নিয়েছে এবং সেটা তার কন্ট্রোলে আছে। এবার এই কৌশলটি আপনি যাত্রার সাথে ব্যবহার করতে পারেন। আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, প্রতিটি রেস্তোরাঁয় ওয়েটার এই একই কৌশলের ব্যবহার করে। ওয়েটার আপনাকে অনেক অপশান দেয় যাতে আপনি নিজে থেকেই সেগুলো অর্ডার করেন এবং আপনি ইনডাইরেক্টলি ওই কাজগুলি করেন। তো এখানে আপনার মনে হয় যে ডিসিশনটা আপনি নিজে থেকেই নিয়েছেন, কিন্তু রিয়েলিটিতে এই ডিসিশনটা আপনার ওয়েটার আগেই নিয়ে নিয়েছে। মানে ওয়েটার চেষ্টা করে আপনার থেকে প্রথমে এমন কিছু একটা জিনিস অর্ডার নিয়ে নিতে যা খুব সহজে এবং খুব তাড়াতাড়ি আপনাকে তৈরি করে দিতে পারে। নাম্বার 11, দ্য পাওয়ার অফ সানলাইট। সূর্যালোকের শক্তি। বন্ধু, আপনারা অবশ্যই নোটিস করেছেন যে আপনি সারাদিন ঘরে বসে থাকার পর অথবা অফিস থেকে কাজ সেরে বের হওয়ার পর অবিলম্বে আপনার মুড ভালো হয়ে যায়। কারণ সূর্যকিরণ আমাদের শুধু চিকিৎসা ক্ষেত্রে সহযোগিতা করে না, যা শুধু আমাদের হাড়ের জন্য ভালো। বহু রিসার্চে এরকম দেখা গেছে যে সূর্যকিরণ মুড ডিসঅর্ডারের মতো বিষণ্ণতাকে প্রতিরোধ করতে সাহায্য করে। সূর্যকিরণ থেকে পাওয়া ভিটামিন ডি মেজাজকে স্থিতিশীল করার কাজ করে থাকে এবং আমাদের মস্তিষ্কে প্লেজারেবল হরমোন নিঃসৃত করে। এবং এটাও দেখা গেছে যে জায়গায় সূর্যকিরণের প্রভাব খুব কম বা সূর্যকিরণ খুব কম মাত্রায় আসে সেখানকার মানুষদের মধ্যে এই বিষণ্ণতার প্রভাব বেশি দেখা যায়। তো আপনাকে প্রতিদিন 10 মিনিট ডাইরেক্ট সূর্যকিরণ নিতে হবে, যা আক্ষরিকভাবে আপনার জীবনকে পরিবর্তন করতে সাহায্য করবে। আর যদি এই সূর্যকিরণ সকালের সূর্যকিরণ হয় তো সব থেকে ভালো। নাম্বার 12, মিরর বডি ল্যাঙ্গুয়েজ। শরীরের ভাষা অনুলিপি। আপনি যখন সামনে কোনো ব্যক্তির সঙ্গে কথা বলবেন তখন যদি সেই ব্যক্তির বডি ল্যাঙ্গুয়েজ বা কিছু আচরণকে আপনি কপি করতে পারেন তো সেই ব্যক্তির সঙ্গে সঙ্গে আপনার সঙ্গে ট্রান্সফর্ম করে ফেলবে। সেই ব্যক্তি যেরকমভাবে কথা বলে বা মুভ করে, যদি আপনি তার কিছু এক্সপ্রেশনকে মিরর করতে পারেন সেই ব্যক্তি আপনাকে অনেক বেশি পছন্দ করতে শুরু করবে, কারণ সে সেই মুহূর্তে আপনার থেকেও অনেক বেশি কমফোর্টেবল অনুভব করবে। মনোবিজ্ঞানীরা একে ক্যামিলিয়ন এফেক্ট মানে গিরগিটি প্রভাব বলে থাকেন। একটা উদাহরণ দিই, কারোর সাথে কথা বলার সময় আপনি এটা নোটিশ করুন যে সেই ব্যক্তি কথা বলার সময় কোন শব্দগুলি বেশি ব্যবহার করছেন এবং আপনিও কথা বলার সময় সেই শব্দগুলি ব্যবহার করতে শুরু করুন, যার ফলে সেই ব্যক্তি নিজেকে আপনার সঙ্গে আইডেন্টিফাই করতে পারবে। উনি ভাববেন আপনিও উনার মতোই একজন, তখন সে আপনার সঙ্গ আনন্দের সঙ্গে উপভোগ করবে। তো বন্ধু, এই ছিল 12টা সাইকোলজিক্যাল ফ্যাক্ট যা আপনাকে নিজেকে পরিবর্তন করতে সাহায্য করবে এবং যে কোনো সেলস ক্লোজিংয়ের ক্ষেত্রে অথবা নেটওয়ার্ক মার্কেটিংয়ে ফলো আপের ক্ষেত্রেও আপনাকে ভীষণভাবে সাহায্য করবে। অতএব খুব সুন্দরভাবে এই সাইকোলজিক্যাল ফ্যাক্টগুলোকে স্টাডি করতে থাকুন। আর বন্ধু, এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং অনেক অনেক শেয়ার করুন যাতে আপনার সাথে সাথে অন্য মানুষও এই সাইকোলজিক্যাল ফ্যাক্টগুলোকে শিখতে পারেন। এবার
আপনি যদি সত্যি নেটওয়ার্ক মার্কেটিং শিখতে চান, সফল হতে চান, তো আমরা ফ্রিডম স্টুডিও টিম আপনাকে সফলতার রাস্তায় নিয়ে যেতে সবসময় প্রস্তুত। আপনি যদি ফ্রিডম স্টুডিও টিমের সঙ্গে একসাথে কাজ করার এবং শেখার সুযোগ পেতে চান, তো আর দেরি না করে খুব শীঘ্রই এখানে দেওয়া ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন।